দর্শক, আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। জনাব হুমায়ুন রশিদ, আসলে একটু আলোচনায় শুরুতেই উল্লেখ করতে হয় যে কিছুটা অস্থিরতা আসলে আমাদের পুরো দেশব্যাপী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে আসলে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অনেকদিন ধরে আসলে দেশে ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। আপনার প্রেসিডেন্ট হিসেবে সার্বিক পরিস্থিতিটি একটু আমাদেরকে জানান। দেখেন, আমরা বিগত বেশ কয়েক বছর কিন্তু অত্যন্ত ভালোভাবে ব্যবসা করেছি। প্রাইভেট সেক্টরকে গ্রো করতে দিতে হবে। প্রাইভেট সেক্টর যদি গ্রো না করে তাহলে কিন্তু আপনার নতুন করে কর্মসংস্থান হবে না। 2 নম্বর অর্থনীতির চাকা ঘুরবে না, এবং আমরা যে জিডিপি প্রজেক্ট করছি একটাও আমরা দেখতে পাবো না। ফলে প্রথমত যেটা হচ্ছে সরকারের কাছে আমাদের চাওয়া, সেটা হচ্ছে যে রাজনীতিক কোনো অস্থিরতা না। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা কিন্তু আমাদেরকে পিছিয়ে দিয়েছে, বারবার পিছিয়ে দিয়েছে। ফলে এখন যারা ইনভেস্টার্স এবং ভবিষ্যতে যারা ইনভেস্টার্স হিসেবে আসবে, তারা একটা জিনিসই কামনা করে, যাতে প্রাইভেট সেক্টরের চলমান গাড়িতে কোনোভাবে যাতে আগুন না দেওয়া হয়, প্রাইভেট সেক্টর যাতে চলতে পারে। প্রাইভেট সেক্টর চলতে হলে যেটা সুষ্ঠু সমাধান, আমরা সরকারের কাছে চাবো যে সরকার যাতে সুষ্ঠু সমাধানের জন্যই এগিয়ে যান এবং এটা একটা সমাধান করে প্রাইভেট সেক্টরকে আরও বেশি কাজের এনভায়রনমেন্ট, কারণ এটা একটা অত্যন্ত সুন্দর দেশ। এ দেশে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস একটা বড় জায়গা রয়ে গেছে, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস খুব ভালো আছে, 100টা ইকোনমিক জোন আসছে, ইনফ্রাস্ট্রাকচার ক্রমান্বয়ে অ্যাড্রেসড হয়েছে এবং হচ্ছে এবং ভবিষ্যতে হবে। এই সবগুলোই কিন্তু পজিটিভ। তাহলে নেগেটিভ কোন জায়গাটায়? আজকে কস্ট অফ ডুইং বিজনেস বেড়েছে। আজকে আপনি যদি দেখেন কস্ট অফ ডুইং বিজনেস, একটা প্রাইভেট সেক্টর, একটা কোম্পানি, একটা ইনভেস্টারের পক্ষে কিন্তু এটা বহন করা কোনোভাবেই সম্ভব না। আপনি দেখেন আয় নাই, গত 6-7 দিন যাবৎ একটা টাকা ইনকাম নাই, কিন্তু তাকে তার ওভারহেড কিন্তু মেনটেন করতে হচ্ছে। কোথা থেকে দিবে? ব্যাংকের ইন্টারেস্ট দিতে হচ্ছে, কোথা থেকে দিবে? আজকে এই পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় কাম্য হচ্ছে, আসেন আমরা একসাথে কাজ করে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাই, আমাদের রপ্তানিকে ঠিক রাখি, আমাদের রেমিটেন্সকে ঠিক রাখি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। আমরা কিন্তু সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। যদি ভালোবাসি, এই জায়গাটা জনাব হুমায়ুন রশিদ, যে সমস্যাটা তৈরি হয়েছিল সমাধানের অনেকটা কাছাকাছি চলে এসছে, এবং ছাত্র তারাই তো আমাদের ভবিষ্যৎ, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এই শিক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের তরুণ প্রজন্ম যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে এই জায়গাগুলো অবশ্যই সরকার মাথায় রেখেছেন। আপনারা যারা উদ্যোক্তা আছেন, সব কিছু মিলে তাদেরকেও তো একটু এই জায়গাগুলো বুঝতে হবে। সেই জায়গাটায় আপনারা কি মনে করেন? আমরা বিশ্বাস করি যে আজকে যে তরুণ কালকে কিন্তু আমাদের কর্মসংস্থানে আসবে, তারা উদ্যোক্তা হবে, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেটা মঙ্গলকর সেটাই করা উচিত সরকারের, এবং তাদেরও প্রাইভেট সেক্টর সবাইকে এই জিনিসটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে আগামীর প্রজন্মের জন্য, ভবিষ্যতের প্রজন্মের জন্য। তো এখানে আমাদের একটা অফুরন্ত অপরচুনিটিস আছে। এই যে নতুন প্রজন্ম যারা আছে, তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি ইন্টেলিজেন্ট। আমি আবারও বলছি, তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী। কারণ আজকের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমের সাথে আমরা কিন্তু ইউজ টু না। এক্ষেত্রে যেটা সবচেয়ে বড় দরকার, যে ওদের সাথে ওদের যে মেন্টালিটি, সেই অনুসারে আমাদের কাজ করা দরকার। আমাদেরকে আধুনিক বিশ্বকে, আধুনিক এডুকেশন সিস্টেমকে আমাদেরকে অ্যাডপ্ট করে নিতে হবে। আমরা যদি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্রমান্বয়ে গ্রোথ অনেক বেশি হবে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আজকে সব দেখেন আইটি বেসড, প্রযুক্তি নির্ভর কিন্তু কাজ হচ্ছে, পুরো বিশ্ব নির্ভর পৃথিবী হয়ে যাচ্ছে। আমরা যদি এটার সাথে আমরা যদি তাল মিলিয়ে না যেতে পারি, আমরা যদি এটার সাথে একাত্মতা পোষণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? আজকে এই 53 বছর হয়েছে, 53 বছরে কিন্তু আমার অনেক চেঞ্জ এসছে। আমরা আশা করি এই আগামী 13 বছরে, আমি যদি বলি
আগামী 13 বছরের কথাই যদি বলি, অনেক কিছু চেঞ্জ আমরা দেখতে চাই। আমাদের যে ভিশন আছে 2040, হ্যাঁ, সেই জায়গাটায় আমাদের অবশ্যই অনেক বেশি নজর দেওয়া উচিত। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBF প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদের সঙ্গে তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনায়। জনাব হুমায়ুন রশিদ, এবার একটু জানতে চাইবো যে আসলে আমাদের দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের একটা বড় সম্ভাবনা, চ্যালেঞ্জ বা কম্পিটিশনের অনেক জায়গাগুলো নিয়ে প্রায় আলোচনা হয়, সেই জায়গাটায় আসলে একটু যদি আলোচনা করেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশ একটা অফুরন্ত সম্ভাবনার দেশ। সম্ভাবনার দেশ কিন্তু কতগুলো কারণের জন্য হয়। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেসড হওয়ার জন্য বাংলাদেশ একটা সাপ্লাই চেনের কনসেপ্ট গ্রো করে গেছে। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে আমরা রপ্তানি করি, একটা পণ্যের ব্যাপারে আমাদের কিন্তু অনেক বড় শক্ত দখল আছে, সেটা হচ্ছে RMG সেক্টরটা। RMGর পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলো আছে, ডিউরেবল এবং নন ডিউরেবল গুডস, যেটা চায়না দখল করে রেখেছিল, এখন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশ যেমন এল সালভেদর, হন্ডুরাস, এইসব দেশও কিন্তু সাউথ আমেরিকা থেকে আসছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়ে গেছে, যা ভবিষ্যতে যে কর্মসংস্থানের জন্য যে জনশক্তিটা লাগবে, সেই জনশক্তিটা বাংলাদেশে পাওয়া যায় এবং যাবে আগামী 10, 20, 30 বছর। 2 নম্বর হচ্ছে আমরা টেকনোলজি অ্যাডাপ্টেবিলিটি আমাদের খুব ভালো। নতুন প্রজন্ম যারা আসছে তারা টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারে, ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলেও পাশাপাশি আমাদের লোকজন কাজ করতে পারবে। 3 নম্বর হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের পলিসি আছে, কিন্তু কিছু কিছু পলিসি আমাদের এখনও ওল্ড ফ্যাশন, ভেরি কলোনিয়াল। এই ব্যুরোক্রেটিক যে ঝামেলাটা যেটা আছে, এটার থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে কিন্তু আমাদের সুন্দর ভবিষ্যৎ আছে। এই সুন্দর ভবিষ্যৎ থাকলে কিন্তু আমরা অনেক বেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো। আজকের যে রাজনৈতিক অস্থিরতা, এটাকে আপনি কিন্তু পুঁজি হিসেবে ধরলে হবে না, আমাদের ধরতে হবে আগামীর ভবিষ্যৎ। আগামীর ভবিষ্যৎ কি? আমরা 53 বছরে কতবার এই ধরনের সমস্যা পড়েছি। পৃথিবীতে কোনো দেশ নাই, এখন পর্যন্ত কোনো দেশ নাই যেখানে কোনো গোলমাল হয় নাই। এই জানুয়ারি 20th কিংবা জানুয়ারি 6 আমেরিকাতে যে ডোনাল্ড ট্রাম্প যখন হেরে গেলেন, তখন US ক্যাপিটালে যে আন্দোলন হলো। গত কয়েকদিন আগে অলিম্পিকে দেখলাম আমরা যে ট্রেনে স্যাবোটেজ হলো ফ্রান্সে। তো এই জাতীয় এরকম অস্থিরতা সারা পৃথিবীব্যাপী আছে এবং এটি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এটাকে সুষ্ঠুভাবে মোকাবেলা করতে হবে। আমার একটাই অনুরোধ থাকবে সরকারের কাছে, যে আমাদের সামনের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কর্মসংস্থানের জন্য, 100টা ইকোনমি জোনের সাকসেস আনার জন্য আমাদের এটা একটা সুষ্ঠু সমাধান করে নিয়ে, যাতে প্রাইভেট সেক্টরকে কাজ করার আরও বেশি সুযোগ দেওয়া হয়। সরকার কিন্তু কর্মসংস্থান গ্র্যাজুয়ালি কমায় ফেলতে হবে সরকারকে। সরকার এই অপারেশনাল ওভারহেড ট্যাক্স পেয়ারদের পয়সায় বেশি দিন চালাতে পারবে না, ফলে সরকার কিন্তু আরও স্কুইজড হয়ে যেতে হবে। সরকার কন্ট্রোল মেকানিজমে যাবে, সরকার রেগুলেটরিতে যাবে, কিন্তু সরকার ব্যবসা করবে না। ব্যবসা করার জন্য সরকার কিন্তু সব সময় এই এনভায়রনমেন্টটাকে সুযোগ সুবিধা দেয়া করবে, তাহলে কিন্তু অনেক বেশি বিনিয়োগকারী আমরা বাংলাদেশে পাবো। আমরা চাই কি আরো বেশি বিনিয়োগ আসুক বাংলাদেশে, আরো বেশি লোকজনের কর্মসংস্থান হোক, বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন যাতে বাড়ে। এই পজিটিভ জিনিসগুলো সরকার অ্যাড্রেস করবেন এবং অতি শীঘ্রই অ্যাড্রেস করে আমাদেরকে একটা সুষ্ঠু ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেবেন। আপনি দেখেন এক এক দিন প্রায় 6,000 কোটি টাকার মতো লস হচ্ছে। এটা কি একটা প্রাইভেট সেক্টরের পক্ষে নেওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। ব্যাংকের ইন্টারেস্ট তাকে দিতে হচ্ছে, যিনি বিনিয়োগ করেছেন। তো এই জায়গাটাতে আমাদের যত তাড়াতাড়ি বেরিয়ে সুষ্ঠু পরিবেশ দেওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো, এবং আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটাকে অ্যাড্রেস করতে হবে। ট্রান্সপোর্টেশন কস্ট বেশি, আপনার পোর্টে কনজেশনস হয়ে গেছে। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এই নিউজগুলো যখন পজিটিভলি যাবে, তখন কিন্তু আন্তর্জাতিক যারা ইনভেস্টার্স আছে তারা কিন্তু বাংলাদেশে সুন্দর একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য আসবে।
এই যে আমাদেরও আপনি বলছিলেন যে আমাদের অনেক সরকারের সহযোগিতা আছে, কিন্তু কিছু জায়গায় এখনো জটিলতার বিষয়ে আসে, যে যেভাবে বিদেশিরা আগ্রহ নিয়ে আসেন, সম্ভাবনার জায়গা নিয়ে আলোচনা হয়, কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে, আমাদের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এই জায়গাগুলোর অগ্রগতি আসলে সম্মুখভাবে কতটুকু হচ্ছে এগুলো নিয়েও এখন প্রশ্ন আসে, যে একজন বিদেশি বিনিয়োগ আসছে অনেক আগ্রহ নিয়ে, কিন্তু কেন হচ্ছে না, এটার কারণ আমরা পরবর্তীতে আর খুঁজে না। এই জায়গাগুলো অ্যাড্রেস না করলে আমার পার্শ্ববর্তী কম্পিটিটর যারা রয়েছে তারা তো কিন্তু বসে নেই, এই জায়গাগুলো কতটুকু আমরা সতর্ক হচ্ছে? দেখেন, আমাদেরকে বুঝতে হবে আন্তর্জাতিক বিশ্বের সাথে আমরা কতখানি মানে একসাথে চলতে পারি। এক নম্বর হচ্ছে রিফরমেশনস আমাদের খুব বেশি জরুরি। রিফরমেশনস হচ্ছে যে আপনি যদি আমি আমার ইনভেস্টমেন্টের একটা কথা বলি, একটা কোম্পানির একটা ইনভেস্টমেন্ট 28টা লাইসেন্স লাগে। এই সভ্য জগতে, এই ভদ্র জগতে, এই আধুনিক জগতে এটা অন্যায়। 28টা লাইসেন্স যদি 28 মাস করতে লাগে, 28টি প্রতিষ্ঠানের কাছে আমাকে যেতে হয়, প্রতিষ্ঠানের কাছে যেতে হয়, কিংবা 28 মাস লাগে, তাহলে কিভাবে বিনিয়োগকারী আপনি আকৃষ্ট করবেন? তাহলে সমস্যাটা কোথায়? কেন এখনো অনলাইন হচ্ছে না? কিছু কিছু হয়েছে, এটা খুব দ্রুত অনলাইন এই জিনিসগুলা করতে হবে। এই লাইসেন্সিং জিনিস সিস্টেমটাকে যত বেশি তুলে নেওয়া যায় তত ভালো, এবং ওয়ান স্টপ সার্ভিসটাকে আরও বেশি অ্যাক্টিভেট করতে হবে। ট্যাক্সেশন রিস্ট্রাকচার করতে হবে। আপনার এই যে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু জায়গায় এখনও রিফরমেশনস দরকার, বিশেষ করে এই যে এফডিআই যারা আসতে চাচ্ছে তাদের কিন্তু একটা রিফরমেশনস দরকার। তাদের কমফোর্ট জোনটাকে দেখতে হবে, যে তারা যারা এদেশে ইনভেস্ট করতেছে তারা যাতে তাদের প্রফিটের টাকা রেমিটেন্সটা খুব সেই নিশ্চয়তা করতে হবে। এনআরবিদের কাছে প্রচুর টাকা আছে, নন রেসিডেন্ট বাংলাদেশে আছে, ওনারা কিন্তু ইনভেস্ট করতে চায়, ওনারা করছেন না। কেন করছেন না? এই ব্যুরোক্রেটিক যে ঝামেলা, এই ব্যুরোক্রেটিক ঝামেলা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গাগুলোকে অনেক জায়গায় কেন প্রাইভেট সেক্টরকে ইনভলভমেন্ট করা হচ্ছে না? প্রাইভেট সেক্টর ক্যান পারফর্ম এই ব্যুরোক্রেটিক এই সিস্টেমের চাইতে ভালো অনেক জায়গায়। আমরা যদি এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করি, যেসব জায়গায় পোর্ট অথরিটি আপনি বলেন, এয়ারপোর্ট অথরিটি আপনি যদি বলেন, এই লজিস্টিক্স যদি আপনি বলেন, আপনি যদি বলেন অন্যান্য জায়গায়, যেসব জায়গায় প্রাইভেট সেক্টরকে ইনভলভ করলে দেশে অনেক বেশি গতি পাবে, সরকার অনেক বেশি পুঁজি, অনেক বেশি রাজস্ব কালেক্ট করতে পারবেন, সেগুলোকে আসলে এখন চিন্তা করা উচিত। এটা রেগুলেটেড হোক। এটা অন্যান্য দেশে যদি হয়, কেন আমাদের দেশে হবে? আমাদের দেশে কেন হবে না? স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় কোনো ছাড় নাই। এখানে মিসট্রাস্টটা কিন্তু খুব স্ট্রং। আপনি জানেন কিনা জানি না আমি, যে মিসট্রাস্ট যে জায়গাটা হচ্ছে, ব্যুরোক্রেটরা ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে না। সরকারি প্রশাসনে যারা আছেন তারা কিন্তু সরকারকে, ব্যবসায়ীদেরকে, প্রাইভেট সেক্টরে বিশ্বাস করে না। এই বিশ্বাসটা কিন্তু করে এই প্রাইভেট সেক্টর দিয়েই তো বাংলাদেশের অর্থনীতি এগিয়ে আছে, আমার কর্মসংস্থান হচ্ছে, আমার বিনিয়োগ আসছে। আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক, সব জায়গায় থাকতে পারে, আমরা তো কেউ ভাই বোন কেউ, আমরা কিন্তু সবাই দেশের জন্যই তো আমরা কাজ করছি, সবাই আমরা তারাও দেশের জন্য কাজ করছেন, আপনারাও দেশের জন্য কাজ করছেন। এক ভাষায় কথা বলছি, আস্থার জায়গাটায় কিন্তু আমাদের আরো সমন্বয় করে নিয়ে আসতে হবে। হ্যাঁ জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা অবশ্যই প্রত্যাশা রাখি, অতীতেও বাংলাদেশ নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে, সামনের দিনও এগিয়ে যাবে। অবশ্যই সরকারের সহযোগিতা আছে, আপনাদের সাহসী ভূমিকা আছে। আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, যারা আমাদের ভবিষ্যৎ, যাওয়ার আগে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো মেসেজ দিয়ে যদি আমাদেরকে শেষ করেন। আমাদের এটা 1971 সাল না, আমাদের 1971 সাল না, যে এরকম একটা আন্দোলন করতে হবে, যে আন্দোলনে আমাদের স্বাধীনতা এসেছিল। তবে ছাত্ররা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পেছনে অনেক বেশি কন্ট্রিবিউট করেছিল, অনস্বীকার্য। বাংলার প্রতিটা মানুষ কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছিল। এখানে মারামারি কাটাকাটি না করে আমাদের উচিত একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি কমফোর্ট জোনে নিয়ে যাওয়া। জি, দিনের শেষে দেশটা আমাদের সকলের, আমরা দেশের স্বার্থে, অবশ্যই অর্থনীতির স্বার্থে সব বলে একমত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় অবশ্যই আমরা একটা সুন্দর প্রত্যাশা করি যে একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। সেই প্রত্যাশা রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ IBF প্রেসিডেন্ট ও এনার্জি ব্র্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জনক হুমায়ুন রশিদের সঙ্গে। এবারে নিচে আর একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরে আসবে একুশে বিজনেসে। আমাদের সাথে থাকুন।